আমরা আজকে কথা বলছি লস এঞ্জেলেসের লয়ার অ্যামি ঘোষের সাথে। অ্যামিদি নমস্কার। বলুন শুনতে পাচ্ছেন? বিপ্লব বাবু বলুন। হ্যাঁ, তো অ্যামিদি আমি যে পডকাস্টটা আজকে করতে চাইছি, আপনাকে আমি বলেছিলাম যে এই মুহূর্তে একটা বাঙালি বলুন ভারতীয় বলুন একটা ট্র্যাজেডি চলছে। যারা এই গ্রিন কার্ডের চক্করে ফেসে গেছে, আপনি তো 30 বছর ধরে ইমিগ্রেশন ল প্র্যাকটিস করছেন, এরকম সিচুয়েশন কি কখনো দেখেছেন যে এত ভারতীয় একদম গ্রিন কার্ডের চত্বরে ফেসে গেছে? তারা জানে না, যেমন বিশেষ করে যারা EB2 তে ফাইল করেছে, অনেকে EB1 ম্যানেজেরিয়াল ক্যাটাগরিতে ফাইল করেছে, সবাই কিন্তু প্রায় ফেসে বসে আছে। তা আপনি তো অ্যাজ এ ইমিগ্রেশন লয়ার এই টাইপের লোকজনের সাথে প্রতিদিন কথা বলছেন, তো এক্স্যাক্টলি কি কি টাইপের প্রবলেম ফেস করছেন ইন্ডিয়ানরা একটু বলবেন, তারপর আমরা তার সলিউশনের দিকে আপনাকে জিজ্ঞেস করবো। মেন প্রবলেম যেটা হচ্ছে, কালকেই তো একজন ক্লায়েন্টের সাথে কথা হচ্ছিল, তাদের মধ্যে বাচ্চারা বড় হয়ে যাচ্ছে, স্কুলে যাবে, তারা বাড়ি কিনবে কি কিনবে না, অনেকে হয়তো বাড়িও কিনেছে, তাদের মধ্যে তারা কোনো স্টেবিলিটি পাচ্ছে না। প্রচুর লোকেরা আছে যারা ইউনো দে হ্যাভ আ গুড স্যালারি, এখানে অনেক বছর আছে, প্রায় 15 বছর আছে, কিন্তু ওদের মধ্যে কোনো স্টেবিলিটি নেই। ওরা কবে গ্রিন কার্ড পাবে কোনো ঠিক নেই, কবে ভিসা নাম্বার অ্যাভেলেবল হবে সেটা একটা মেজর ইস্যু হয়ে দাঁড়িয়েছে। না, এখানে আমি একটা জিনিস বলবো না, আমি তো বহুদিন আগে EB1 করিয়েছি, অতএব আমি এখন জানি না। তো একটা জিনিস হচ্ছে, আমাদের সময় EB1 তো কয়েক মাসে পাওয়া যেত। এখন প্রশ্ন হচ্ছে যে, আমি যতদূর জানি যে EB1A আর EB1-2 এই দুটো এক্সিলেন্ট ক্যাটাগরি আছে, তারপর EB2 আছে। তো এইবার ব্যাপারটা হচ্ছে কি, EB2 তে এখন ব্যাকলগ কিরম চলছে? EB2 তে লাস্ট যেটা দেখেছি বোধহয় 13-14 ইয়ার্স মতো ব্যাকলগ চলছে। তবে সেটা প্র্যাকটিক্যাল নয় না, তবে EB2-র মধ্যে ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার, যেটাতে সেলফ পিটিশন করা যায়, সেটাতে অবভিয়াসলি ব্যাকলগ কম। তেমনি EB1A তেও ব্যাকলগ কম, বাট তবু EB1A তেও আই থিঙ্ক অ্যাবাউট 3 ইয়ার্স মতো ব্যাকলগ আছে, which is still manageable. আচ্ছা, আর একটা হচ্ছে EB5 এ কি আপনি, মানে দেখুন ব্যাপারটা হচ্ছে, এখানে আপনি বললেন ভালো ইনকাম করছে, তাহলে EB5 এ কি এরা ট্রাই করতে পারে? এরা তো EB5 এর জন্য কোয়ালিফাইড, যেটাতে ইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে এখন তো 800,000 অ্যাকচুয়ালি 400,000 দিলেই অনেক রিজিওনাল সেন্টার প্রসেস করে দিতে পারে অ্যাকচুয়ালি, কিন্তু সেটা বোধহয় অনেকে জানেন না যে 800ও লাগে না, 400 দিলে আরো 400 রিজিওনাল সেন্টার থেকে লোন দেওয়ার ব্যবস্থা করে অ্যাকচুয়ালি। এনি আমি এক এক করে ক্যাটাগরিক্যালি আপনার কাছে আসবো। তো প্রথম লেটাস টক অ্যাবাউট যে EB2 ন্যাশনাল ওয়েবার ক্যাটাগরি। আমি যদিও আমার যতদূর মনে আছে, তখন আমি ভাবছিলাম EB1B না EB ন্যাশনাল ওয়েবার ক্যাটাগরি। তো তখন পড়াশোনা করতাম, একটা 20 বছর আগে মনে আছে যে কতগুলো ডেজিগনেটেড এরিয়া আছে। এর মধ্যে একটা হচ্ছে এরিয়া আমার মনে আছে এক্সপ্লোশন হ্যান্ডলিং, সেকেন্ড এরিয়া আছে মিলিটারিস্টিক টেকনোলজি। এইগুলোতে ক্লোজলি যারা কাজ করে তাদের সাধারণত EB2 NIW যেটা বলে ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েবার ক্যাটাগরিতে দিয়ে যায়। এইটা আপনি, আমি একটা খুব অদ্ভুত ব্যাপার আমি দেখেছি, ইন্ডিয়ানরা এটা নিয়ে খুব একটা বেশি মানে করে না। এটা আপনার কি অভিজ্ঞতা? আচ্ছা, ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভারেতে অবভিয়াসলি মিনিমাম মাস্টার্স ডিগ্রি থাকতে হবে, প্রেফারেবলি PhD, and they need to be researcher or more like a startup founder. So technically EB2 NIW thresholdটা একটু, I would say slightly higher than even EB1A. EB1A তে যদি হাই মানে মাস্টার্স PhD নাও থাকে, ব্যাচেলার্স, অনেকে বুঝবেন না। আমি একটু EB1A আর EB1B টা একটু বুঝিয়ে দেবেন লোকজনকে, ওটা অনেকে বোঝে না EB1A আর EB1B এর মধ্যে ডিফারেন্স কি? না, ডিফারেন্সটা হচ্ছে দিস ইজ ডিফারেন্ট লেভেল, EB ফর ভিসা নাম্বারটা তার উপরে ডিপেন্ড করে, ডিফারেন্ট ক্যাটেগরি, and certain কেসেতে you need labor certification, but EB1A and EB2 national interest waiver এতে job offer labor certification ছাড়াও people can self petition them. And today, I think we are mainly talking about that because of the backlog. তার মানে EB1A আর EB2 NIW ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার ক্যাটাগরি হচ্ছে সেলফ পিটিশন, মানে ওরা নিজেরাই, তাদের কোনো জব অফার বা কোনো কোম্পানি স্পন্সর লাগে না, নিজেরাই নিজেদের স্পন্সর করতে পারে। এক্স্যাক্টলি। সো এখন যারা ধরুন H1B থেকে ওই EB2, প্লেন EB2 বা অনেকে আবার EB3ও করেছে বিভিন্ন ক্যাটেগরিতে, মানে আই এম নট
talking about the professionals, but তাদের তো হিউজ একটা ওয়েটিং টাইম। EB2 তেও অনেক ভালো ভালো স্যালারি পাওয়া হ্যাঁ মানে লোকেরা, ইবিটুতে বেশি পিপল আর লোকজন ওয়েটিং, শেষে বসে ইউ নো। আছে, সমস্যা হচ্ছে ইবিটুতে প্রচুর লোকজন শেষে এক্স্যাক্টলি, বসে আছে, সবাই মাস্টার্স করেছে। তো এক্স্যাক্টলি। এদের জন্য, এদেরকে আপনি কি বলছেন? এদের সামনে তো দুটোই পথ, আইদার EB5 অথবা EB1A, আর তো আমি দেখতে পাচ্ছি না, অথবা অথবা EB2 NIW করতে পারে। EB2 NIW করলে আগেই করতে এক্স্যাক্টলি, পারতো, এই করেনি। তিনটেই। অপশন হচ্ছে, হুম, বলুন। Exactly. These are the three options. So today let's talk about EB1A. Maybe EB2 NIW we'll talk about another day. So EB1A তে যেটা আমি বলতে চাইছি যে মেনলি ওটা 9 ক্যাটেগরিজ আছে, অ্যাকচুয়ালি 6 ক্যাটেগরিজ। আমি এমফাসাইজ সেগুলো একটার পর একটা আমি ক্যাটেগরি গুলো বলবো। একটা হচ্ছে অরিজিনাল কন্ট্রিবিউশনস অফ মেজর সিগনিফিকেন্স, মানে দেখাতে হবে যে that your work is very significant, এবং সেটা হয়তো letters from এইখানে your একটা manager or PhD প্রশ্ন আছে, advisor. আমি যেটা একটা প্রশ্ন আছে, এটা কি শুধুমাত্র মানে একাডেমিক ফিল্ডে রিসার্চই হবে, না একটা মিউজিকের ফিল্ডেও কেউ করতে পারে, আর্টসের ফিল্ডেও করতে পারে, স্টার্টআপের ফিল্ডেও করতে পারে, না শুধুমাত্র একাডেমিক্স এ সম্ভব? মিউজিকের ফিল্ডে তো করা যায়। আমি তো আমি যেহেতু হলিউডে থাকি, আমি এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির অনেকের জন্যই EB1 করেছি, এবং সেটা খুব ইজিয়ার ছিল একটা সময়তে। ইট ওয়াজ নট দ্যাট ডিফিকাল্ট, ইউ নিড টু হ্যাভ তাহলে রেকমেন্ডেশনস ফ্রম ওইটা পিপল। ভুল ধারণা যে EB1 মানে শুধু পিএইচডি একাডেমিক এক্সিলেন্স হতে হবে তা না, কেউ যদি এক্সিলেন্স পারফর্মার হয় তাহলেও হবে। Yeah, from tabla players to musician, anybody can do, আর তাহলে sitar কেউ যদি player. সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ, তাহলে আমি যেটা প্রশ্ন হচ্ছে যে যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ থাকে, সে কি করে প্রমাণ করবে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর টপ অফ দ্য ফিল্ড? বিকজ আমার মনে হচ্ছে ওখানে ক্রাইটেরিয়াটা হচ্ছে আপনার হচ্ছে বোধহয় ইউ হ্যাভ টু প্রুভ দ্যাট ইউ আর টপ 0.1% or something like that, টপ অফ দ্য Yeah, ফিল্ড। মানে top 90th percent, top 10 90th percentile দেখাতে হবে। কতগুলো দেখাতে হবে? ওয়ার্কটা দেখাতে হবে, যে ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট, মানে ওর ওয়ার্ক প্রোডাক্টটা দেখে ওর কন্ট্রিবিউশনস। অনেকে যেমন আমি একটা কেস করছি, এক ভদ্রলোকের, তিনি 2টো জিনিয়াস অ্যাওয়ার্ড পেয়েছেন ওনার কোম্পানি থেকে। হ্যাঁ, সেগুলো দিয়ে দেখানো যাবে যে ওনার যে কন্ট্রিবিউশন ওনার কোম্পানিতে, উইচ ইজ মানে একদম টপে। তাহলে তারপর এটা হচ্ছে নট অথরশিপ অফ নেসেসারিলি যে স্কলারলি আর্টিকেল। আচ্ছা, এটা শুধুমাত্র তার মানে পাবলিশড একাডেমিক আর্টিকেল ছাড়া অন্য আর্টিকেলও অ্যাডমিটেড এর মধ্যে? ইয়া, বিভিন্ন জার্নালেতে যারা আর্টিকেলটা দেবে, কিন্তু সেই আর্টিকেল গুলোও দেখাতে হবে দ্যাট ইট হ্যাজ বিন সাইটেড ফিউ টাইমস। কেউ যদি একটা টাকা দিয়ে একটা খালি লেখা ছাপিয়ে দিল, অ্যান্ড কেউ কেউ সেটা পড়লো না, বা কেউ সেটাকে সাইট করলো না, তাহলে সেটার কোনো ভ্যালু নেই। মোর এখন তো সাইটেশন, পেপারে মোর ইমপ্যাক্ট ভ্যালু। ফ্যাক্টর টেক্টর সবকিছু বার করা যাচ্ছে, এখন খুব ইজি। এখন তো গুগল স্কলারে গিয়ে তো সবই ইমপ্যাক্ট ফ্যাক্টর বার করা যায়। কিন্তু ইয়েস। এখানে একটা প্রশ্ন হচ্ছে যে যারা ধরুন সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আছে, মানে অবভিয়াসলি আমরা তাদের জন্যই এই ধরে নিন করছি, কারণ দে আর দ্য মেজরিটি। TCS ইনফোসিস থেকে এসে অনেকে ফেঁসে বসে আছে এই চক্করে, অনেকেই ভাবছে যে EB1। আর আরেকটা জিনিস আপনার কাছে আমাকে জানতে হবে, সেটা হচ্ছে যে এই EB1B ক্যাটাগরিতে যারা ম্যানেজেরিয়াল ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছে, মানে ধরুন এই 6 বছর এক্সপিরিয়েন্স, তাদেরও তো শুনছি বিশাল ব্যাকলগ। সেটা নিয়ে আপনি কি কি মনে করেন? ওই ব্যাকলগটা আমাকে একটু দেখতে হবে। আমি দেখে নিলে বলতে পারবো। এক্সাক্ট ব্যাকলগটা আমার খেয়াল নেই, বাট EB1A আমি যেটা দেখেছি ওটা 3 বছরের ব্যাকলগ। হ্যাঁ, ম্যানেজারিয়াল ক্যাটেগরি ব্যাকলগটা আই ডোন্ট হ্যাভ ইট হ্যান্ডি, আই হ্যাভ টু চেক দ্য ভিসা বুলেটিন। 4-5 বছর চলছে, নো ক্লিয়ার Yes. এটা। কিন্তু এখানে একটা প্রশ্ন উঠে যাচ্ছে যে তাহলে একটা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে ধরুন কেউ একটা ব্যাচেলার ডিগ্রি নিয়ে এসছে, এসে কিন্তু একটা 20 বছর কাজ করার ফলে ইউএসএ তে একটা ভালো মাইনের চাকরি পাচ্ছে, অনেকেই আছে। এক্স্যাক্টলি। EB1 করেনি, EB2 তে ফাইল করেছে, এবং EB2 তে ফাইল করে ফেঁসে বসে আছে, কারণ তাদের একবার ইয়ার এগোচ্ছে পেছোচ্ছে। আমি তো অনেক শুনছি ইয়ার এগোচ্ছে পেছোচ্ছে। তারা যদি এখন অনেকে EB1 ফাইল করতে চায় আবার অ্যাজ এ প্যারালাল ফাইলিং, সেটা বেসিক্যালি আমি যেটা বলছিলাম, ওই 6টা ক্রাইটেরিয়ার মধ্যে থেকে অন্তত 3টে। হ্যাঁ, নিশ্চয়ই প্যারালাল ফাইলিং করতে পারে। 6টা ক্রাইটেরিয়াটা একটা আপনাকে বলতে আমি স্টপ করে দিলাম। 6টা ক্রাইটেরিয়া একটা তো হচ্ছে যে এক্সিলেন্ট অথরশিপ বললেন, যে মানে এক্সিলেন্ট অথরশিপ। হ্যাঁ। সেকেন্ডটা কি ক্যাটাগরি? না, ফার্স্ট হচ্ছে অরিজিনাল কন্ট্রিবিউশন অফ মেজর সিগনিফিকেন্স। সেকেন্ড হচ্ছে অথরশিপ অফ স্কলারলি আর্টিকেল।
থার্ড That's হচ্ছে জাজিং দ্য ওয়ার্ক অফ আদার্স। Okay, peer review invitations, journal editorial roles, conference program committee. Fourth, which is very important and jeta easily proof kora jay seta hocche high remuneration. So Bureau of Labor Statistics এর data দিয়ে um, say for example if someone is living in Los Angeles, someone is living in Phoenix, they can easily do search and their SOC code, যে occupational code টা দেখিয়ে যে what is the salary and you can show that your salary is in the 90th percentile. So that's a very good proof of high remuneration. And then number 5 is leading critical role in a distinguished organization. This is where আপনার মানে কোম্পানিতে আপনার কি পজিশন সেটা খুব আসে আর কি। And number 6 হচ্ছে মেম্বারশিপ ইন অ্যাসোসিয়েশনস। এই 6টা ক্যাটেগরি ছাড়াও ওই অরিজিনাল কন্ট্রিবিউশন অফ মেজর সিগনিফিকেন্স যেটা প্রথম ক্যাটেগরি, সেইখানেতেই প্যাটেন্টের ব্যাপারটা আসছে। এটা সেইটা নিয়ে আমরা এর আগেও অফলাইন কথা বলেছি। লেটস টক অ্যাবাউট দ্যাট। না, সে দেখুন, অরিজিনাল কন্ট্রিবিউশন করতে গেলে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে প্যাটেন্ট ইজ দ্য অনলি ওয়ে, বিকজ দ্যাট হ্যাজ দ্য নভেলটি দ্যাট গভর্নমেন্ট ইজ সার্টিফাইং। সি প্যাটেন্টে যেটা হয়, আপনাকে কষ্ট করতে হবে না, বিকজ লেটস সে সামবডি হ্যাজ ইস্যুড পেটেন্ট, মানে কি গভর্নমেন্ট থেকে মানে ইউএসপিটিও থেকে বলে দিচ্ছে যে দের ইজ এ নভেলটি, ইটস এ নিউ থিং। আর নর্মালি একটা পেটেন্ট করে কিছু হবে না, একটা ফিল্ডের জন্য আমরা বলি পেটেন্ট ক্লাস তৈরি করা, যে একটা পেটেন্ট করে তারপর আরো 4-5টা পেটেন্ট করতে। কিন্তু যদি পেটেন্টটাকে অ্যাপ্রুভ করানো পসিবল হয়, that itself is a clear-cut proof the novelty is established, she has got a field, so nobody can dispute that thing, right? I mean, it's goes beyond disputation. Yes. মুশকিল হচ্ছে কি, এটা যদি কেউ না করে, কেউ যদি প্যাটেন্ট না করে যদি অরিজিনালিটি ক্লেম করে, তাহলে আপনাকে প্রচুর পেপার ওয়ার্ক ফাইল করতে হবে, and it become a subjective criteria by the reviewer. প্যাটেন্টের ক্ষেত্রে রিভিউয়ারের কোনো সাবজেক্টিভ ক্রাইটেরিয়ার চান্স নেই, বিকজ যে ক্লেম গুলোকে অ্যাপ্রুভ করেছে, ক্লেম মানে হচ্ছে অরিজিনালিটি ক্লেম, and you know that US government is saying that you have original contribution, so nobody, reviewer cannot contradict or dispute. কিন্তু anything else you do will be subjective and contradictory. That is my viewpoint. Yes, and one thing I want to emphasize, and we also talked about that offline, that একটা প্যাটেন্টে হবে না, it's preferably few patents, like a family of patents. একটা প্যাটেন্টে তো একটা ফিল্ড তৈরি হয় না, একটা বলি একটা অরিজিনাল এরিয়া তৈরি করতে গেলে একটা প্যাটেন্ট ফ্যামিলি দিয়ে প্রোটেক্ট করতে হয় সেটাকে। সো ন্যাচারালি সেক্ষেত্রে একটা গ্রুপ অফ পেটেন্ট লাগে, একই আইডিয়ার উপর গ্রুপ অফ পেটেন্ট লাগে, যেটাতে কিনা একটা পুরো আইডিয়া ডেভেলপ হয়। কারণ প্যাটেন্টিং এর রুল আছে, রুল হচ্ছে যে আপনি আপনার সমস্ত আইডিয়া একটা প্যাটেন্টের মধ্যে রাখতে পারেন না, দেন দ্য প্যাটেন্ট উইল বি ডিসকার্ডেড। আপনি একটা সার্টেন একটা নভেলটির উপরই বেস করে তার প্রাইমারি ক্লেম, তারপর যেটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লেম বলি, তারপর গুলো ডিপেন্ডেন্ট ক্লেম হয়। হ্যাঁ, তো ন্যাচারালি যখন আপনি একটা ফিল্ড করবেন, তখন একটা ফিল্ডের একটাই নভেলটি, একটা ইনোভেশন, একটা পেটেন্টে, মাল্টিপল ইনোভেশন একটা পেটেন্টে আনার রুল নয় কিন্তু। সো ন্যাচারালি আপনি ধরুন একটা ফিল্ড আবিষ্কার করেছেন, মানে আপনি মাল্টিপল ইনোভেশন করেছেন, এবং ফ্যামিলি দিয়ে প্রোটেক্ট করি। একটাকে আমরা বলি মানে পেরেন্ট পেটেন্ট বা মাদার পেটেন্ট, আর বাকিগুলো হচ্ছে সব চাইল্ড পেটেন্ট, যে বেসিক্যালি সেগুলো থেকে বেরিয়ে তারপর তো সেটা করলে অরিজিনালিটি প্রুফটা অনেক ইজি হবে, দ্যাটস অবভিয়াস। কিন্তু এখানে একটা সমস্যা আমি যেটা দেখছি সেটা হতে পারে, সেটা হচ্ছে কি, যারা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আছে তারা তাদের ফিল্ডটাকে এক্সট্রিমলি ভালোভাবে জানতে হবে। হ্যাঁ, মানে এখানে ধোঁকা করার কোনো জায়গা নেই যদি তারা ঠিক পেটেন্টিং এ যায়, কারণ পেটেন্টিং এ অ্যাপ্রুভাল পেতে গেলে তাকে রিয়েলি একটা প্রবলেম সলভ করতে হবে, ভেরি গুড প্রবলেম সলভ করতে হবে, যেটা ইন্ডাস্ট্রি রিকগনাইজ প্রবলেম। এবং ইউএসপিটিও তে প্যাটেন্টটা যখনই পাবলিশ হবে, মাচ বিফোর ইভেন ইট গেট অ্যাকসেপ্টেড অ্যান্ড গ্রান্টেড, আপনি অ্যাকচুয়ালি গুগল বা এদের থ্রুতে তার র্যাঙ্কিংটা দেখতে পাবেন। র্যাঙ্কিং দেখতে পাবেন মানে অন্যান্য পেটেন্ট কত রেফার করেছে পেপারের মতো, এখানেও র্যাঙ্কিং হয়ে যায় অটোমেটিক্যালি। আপনার কাজ যদি সেই পেটেন্টটা যদি রিয়েলি ইউজফুল হয়, প্রচুর লোকজন এই পেটেন্টটাকে রেফার করবে অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড মেটেরিয়াল। সো government can immediately understand there is a very high value to the patent, because everybody is referring that as a piece of work. So that automatically proves it's become not only novelty. See, novelty and significance are two different things. Novelty is proven by the patent attorney, like the patent reviewer. The USPTO reviewer has told you that USPTO reviewer বলে দিল যে novelty আছে, নতুন,
কিন্তু সেই ফিল্ডটা সিগনিফিকেন্স আছে কিনা, সেই ফিল্ডটা কতটা ইম্পর্টেন্ট সেটা দেখা যাবে যখন কত বেশি লোক আছে। সেটা সেটা আমরা পেটেন্টিং এর ক্ষেত্রে আমার যেহেতু নিজের প্রায় 30-এর বেশি পেটেন্ট আছে, ভেরি আমি বুঝতে পারি। আমার যেমন সবচেয়ে ভালো পেটেন্টটা বোধহয় 78 সাইটেশন আছে, মানে আরো 78টা পেটেন্ট সেই পেটেন্টটাকে রেফার করেছে, পরেরটা বোধহয় 56 এরকম কিছু আছে। তো ঘটনাটা হচ্ছে এই যে এখানে কিন্তু পালিয়ে যাওয়ার কোনো পথ নেই, লোককে ভালো কাজ করতে হবে, কারণ ইটস ভেরি ট্রান্সপারেন্ট। এবার আমার প্রশ্ন হচ্ছে আপনার সেকেন্ড জায়গাটা যেখানে পাবলিকেশন বা অথরশিপ হচ্ছে ইন অর্ডার ফর দিস থিং, সেইখানে ধরুন যারা এই সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ করছে তাদের পক্ষে একাডেমিক্যালি যারা মাস্টার্স করেছে, মাস্টার্সে তারা একটা দুটো পেপার লেখার অভ্যাস আছে, যাদের পেপার লেখার অভ্যাস নেই ওই ফরম্যাটে, তাদের পক্ষে দে ক্যান ডু ইট উইথ মেবি এ পার্টনারশিপ। ইয়া ইয়া That might তাদের be highly অবভিয়াসলি possible. হেল্প লাগবে। আচ্ছা শুনুন, ওই প্যাটেন্টের ব্যাপারটা আমাদের এখনো আরেকটু কথা বলা বাকি আছে। আপনি ওই ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্টটাকে হাইলাইট করুন, দ্যাট প্যাটেন্ট ইজ লাইক অ্যান অ্যাসেট, just হ্যাঁ like হ্যাঁ, না buying তো an এখানে expensive jewelry or a real estate, you know. না, So এখানে sometimes people ব্যাপারটা কি think that হয়েছে, why should I? হ্যাঁ না আমি আসছি, ব্যাপারটা হচ্ছে কি প্যাটেন্টের ব্যাপারটা ইটস নেভার এন এক্সপেন্স। প্যাটেন্ট ইজ লাইক এ বিল্ডিং এ হাউস, রাইট? সো বেসিক্যালি আপনি একটা সার্টেন Exactly. $few thousand দিয়ে নিজের আইডিয়া দিয়ে প্যাটেন্টটা বানালেন, এবং জেনারেলি একটা প্যাটেন্ট অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর তার মিনিমাম ভ্যালুয়েশন হয় $40,000 থেকে $50,000। আমি নিজে কখনো $40,000 নিচে কোনো প্যাটেন্ট বেচিনি, ঠিক আছে? তো হুম। ঘটনাটা হচ্ছে এই যে ওটা মিনিমাম ভ্যালুয়েশন, বাই দ্য ওয়ে দ্যাটস আ বেসলাইন ভ্যালুয়েশন ইউ গেট, কারণ একটা পেটেন্ট ইউএসএ তে মোটামুটি করাতে $20,000 খরচ হয়, বাট উইথ দ্য হেল্প অফ ইন্ডিয়ান অল আদার থিং আমরা $2-3 হাজার করে ফেলি। তো তারপরে যেটা হয় সেটা হচ্ছে যে বেসিক্যালি যে একটা পেটেন্ট যদি সে সত্যি অ্যাপ্রুভ হয় উইথ এ গুড অ্যামাউন্ট অফ ক্লেম, তার ভ্যালু মিনিমাম $40-50,000। তো ব্যাপারটা কি হচ্ছে, যারা প্যাটেন্ট লাইনটা পার্সু করবে ফর EB1, তাদের ক্ষেত্রে একটা সুবিধা হবে কি, তাহলে সেক্ষেত্রে তাদের EB1 এর জন্য তারা যে ইনভেস্টমেন্টটা করছে, তারা পেটেন্টের জন্য যে ইনভেস্টমেন্টটা করছে সেইটা তাদের অ্যাকচুয়ালি সেটাকে তাদের EB1 এর কস্ট হিসেবে না দেখে তারা সেটাকে বিজনেস ইনভেস্টমেন্ট হিসেবে দেখতে পারে, কারণ তারা যে কটা Exactly. টাকা সেখানে খরচ করুক না কেন পেটেন্টের পেছনে, they can recoup all the money with a 4-5 times return. So it's actually, and not only that, Exactly. এইটা it's লোকেদের also, মাথায় রাখতে হবে, this you will know. be like a separate investment beyond EB1. মানে সি দ্য থিং ইজ, আপনি যদি দেখেন EB1 এর সেটা কিন্তু অরিজিনাল ইন্টেন্ট, যে তুমি একটা অরিজিনাল কাজ করো, Exactly. তুমি রিকগনিশন করো, অ্যাকচুয়াল কাজ করো, দেন গভর্নমেন্ট, এর মধ্যে কোনো 2 নম্বরই ব্যাপার নেই, এটা বেসিক্যালি দেন ইট না, বিকাম দ্য রিয়েল জেনুইন থিং, কারণ এখানে পালানোর কোনো exactly. গল্প নেই। তো Exactly. সেইটা অবভিয়াসলি পিপুল হ্যাভ টু বি ভেরি সিরিয়াস, অবভিয়াসলি ইটস নট সো ইজি, কারণ তাকে সেই ফিল্ডটাকে, সে ফিনটেকে হোক, সে যদি ফাইন্যান্সিয়াল টেকনোলজিতে থাকে, সে যদি হেলথ কেয়ারে থাকে, সে তাকে খুব ভালোভাবে ইনডেপথে জানতে হবে, তার প্রবলেম গুলো জানতে হবে। নট নেসেসারিলি দ্যাট হি হ্যাজ টু বি ব্রিলিয়ান্ট ম্যাথামেটিশিয়ান অর অ্যালগরিদমিক ডেভেলপার, বাট ওই ফিল্ডের বিজনেস প্রবলেম গুলো, টেকনোলজি প্রবলেম গুলো তাকে গুলে খেতে হবে। And again, pertaining to EB1, that might not be a bad thing, কারণ EB1 আপনি যেটা বললেন যে it's claiming that they are the original thinker, claiming that they are real leader, তারা যদি রিয়েল লিডার হয়, it is expected যে তারা কোম্পানি প্রবলেম সলভ করছে, রাইট? আদারওয়াইজ they are not even leader, they are not even the right Exactly. position. Exactly. তো আমার মনে হয় সেক্ষেত্রে EB1 এর সত্যি যদি কেউ কোয়ালিফাই করার যোগ্যতা থাকে, কারণ আপনি তো 2 নম্বরই করে করতে পারবেন না, ইউ আর ডুইং এ জেনুইন না। কেস, ডেফিনেটলি দে Yes. শুড বি ইন এ পজিশন, দে শুড বি ইন এ পজিশন টু be that kind of original thinker যে কি actual প্রবলেমটা হচ্ছে, কি হচ্ছে, so that they can contribute, otherwise they cannot even do anything, I can tell you that. তো এইখানে Yeah, এটা গেল yeah. একটা। থার্ড একটা আপনাকে যেটা আমার জিজ্ঞাসা করার আছে, আপনি যখন মিউজিশিয়ানদের করেছেন বা এদের করেছেন, তো আমার খুব কিউরিয়াস, আপনি একটা নাম বলুন যে বিখ্যাত মিউজিশিয়ান, তাদেরকে কি করে আপনি তাদের অরিজিনাল কন্ট্রিবিউশন কি দেখাতেন? মানে এটা কি ওরা যে ভলিউম গুলো প্র্যাকটিস, মানে ওরা যে লেভেল গুলো রেকর্ড পাবলিশ করেছে, তাদের রেকর্ড কত বিক্রি হচ্ছে, এসব ডেটা গুলো দিতেও তো, মানে হাউ ডু ডু দ্যাট? পাবলিশ করেছে, গ্র্যামি নমিনেশনস, তারপরে মেনি recommendations later, and most of them has started music school in North America and various countries. Many of them has gotten Padma Award from the Indian government. So এইটা একটা ইন্টারেস্টিং জিনিস। আমার নিজের EB1 এর এক্সপিরিয়েন্স হচ্ছে, সেই সময় আমরা যেহেতু CSR ফেলোশিপ ছিলাম, আমি তো ওগুলো ফেলে দিই, যেগুলো কোনো পাত্তা দিই না, কিন্তু আমাকে তখন অ্যাটর্নি বলেছিল না, অ্যাকচুয়ালি তুমি যে দেশ থেকে এসছো, যেখানে পড়াশোনা করেছো, সেখানে যদি কিছু ফেলোশিপ পাও, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট পিপুল শুড হিয়ার দ্যাট, বিশেষ করে যারা একাডেমিক লাইনে এসছে, তারা যদি ইভেন CSR ফেলোশিপেও যদি রিসার্চ করে থাকে ইন্ডিয়াতে, বা ইন্ডিয়াতে যদি কোনো ফেলোশিপ পেয়ে থাকে which is Indian government recognized, that also count, মানে আমি তখন যেটা শুনেছিলাম।
এক্স্যাক্টলি, রাইট? সো এক্স্যাক্টলি, বেসিক্যালি ইয়েস। দ্যাটস এ ভেরি গুড থিং। না, এবার আপনাকে একটা প্রশ্ন যেটা আমার করার আছে সেটা হচ্ছে এই যে এই মুহূর্তে তাহলে একটা EB1 এর পেপার ওয়ার্ক তৈরি করতে মানে একটা লয়ার কিরকম চার্জ করতে পারে এবং কতদিন মতো সময় লাগতে পারে, মানে এটা এখন কিরকম চলছে? নো, মানে ডকুমেন্টেশন করতে কতদিন সময় লাগবে? হ্যাঁ, হ্যাঁ। ডকুমেন্টেশন করতে তো এনিওয়ার বিটুইন 60 to 90 days থেকে, ডিপেন্ডিং অন ক্লায়েন্ট কিভাবে ডকুমেন্টস গুলো দিচ্ছে। ক্লায়েন্ট যদি নিজেই একটু প্রোঅ্যাক্টিভ হয়ে কম্পারেটিভ অ্যানালিসিস এই সমস্তগুলো করে দেয় আলাদা কথা, তা না হলে যদি ল অফিস থেকে সবকিছু করতে হয়, ইট টেক্স টাইম। অ্যান্ড there are there are many people who are working as a consultant between the lawyer and the client. Basic consultant basically they are holding the client's hand and teaching them how to, you know um, basically how to just gather the evidence and then sometimes put it in layman's term, because jara USCIS এ যারা মানে দেখবে পেপার ওয়ার্ক গুলো, many of them people are not technical. So you have to kind of in the petitioning documentation বেশি টেকনিক্যাল জার্গন না ইউজ করে সিম্পল ওয়ার্ডেও জিনিসটাকে ডেসক্রাইব করতে হবে, বুঝতে পেরেছেন? সো সেইখানেতে একটা EB1 কনসালটেন্টের একটা ভূমিকা রয়েছে। না, এটা এটা আমার নিজের EB1 এক্সপিরিয়েন্স তো তাই। ইট টুকস লাইক মোর দ্যান 90 days ফর মি। এন্ড আমার মনে আছে আমি EB1 যতদিন আমার তৈরি করতে লেগেছিল তার থেকে অনেক আগে তখন অ্যাপ্রুভ হয়ে যেত, মানে 90 দিন আগে। there was no waiting period for us. But the thing is, আপনি যেটা বললেন সেটা কিন্তু খুব সত্যি, কারণ যে কোনো অ্যাডভান্স ফিল্ডে জিনিসটাকে পপুলারলি বোঝানো, সেটা লয়ারদের কাছে দেওয়া, দিস গোইং টু বি লট অফ ওয়ার্ক, বাট হোপফুলি পিপুল উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস ইজ গোইং টু বি অ্যান ইম্পর্টেন্ট থিং। এবার লাস্টে আমি একটু টাচ করে যেতে চাই EB5 নিয়ে, বিফোর আই ব্রেক আপ। তো EB5 এ আমার তো মতে যে বেসিক্যালি কারোর যদি $400,000 ইনভেস্ট করার ক্ষমতা থাকে, কারেন্টলি অফকোর্স দেয়ার আর সাম গুড রিজিওনাল সেন্টার দে ক্যান ইনভেস্ট অ্যান্ড গেট ইট, কিন্তু আমি যা শুনছিলাম যে EB5 এও যারা ইনভেস্ট করেছে সেখানেও প্রচন্ড ডিলে হচ্ছে ইন্ডিয়ানদের জন্য, কারণ মানে ইন্ডিয়ানরা এখন EB5 এ অনেকেই করেছে 1 বছর 18,000 মতো EB5 এ পেয়েছে, অ্যাপ্লাই করেছিল 37,000-এর কাছাকাছি, অনেক বেশি। সো কোশ্চেন ইজ ফেলিওর রেট কিন্তু EB5 এ খুব হাই কম্পেয়ার টু EB1। EB1 এ অ্যাটলিস্ট গ্যারান্টি আছে যে পাবে, EB5 এ যেটা হয়ে গেছে টাকাটা রিটার্ন পাবে সেটা ঠিক আছে, কিন্তু ঘটনাটা হচ্ছে যে EB5 এ বোধহয় অ্যাটর্নি ফি প্রচন্ড হাই, মানে কম্পেয়ার টু লাইক EB1 এ বোধহয়, যেখানে EB1 EB2 তাই Of না, course, EB5 এর attorney fee anywhere between 25 to $30,000. 30,000 এর Yeah, কাছাকাছি অনেক অনেক বেশি হয় কম্পারেটিভলি টু দ্যাট লেভেলে। বাট yeah. ফ্যাক্ট ইজ যে পাঁচটা No, no, ভালো তবে রিজিওনাল। regional centers, sorry to cut you. The regional centers, sometimes they have their paneled attorney, they recommend attorneys, and I have seen people, even big law firm like Greenberg, Torig, they were charging about 20,000, 18 to 20,000. Okay, but they get bulk cases from the regional center. That's why they can charge a less fee. But রাইট, if you রাইট। are doing isolated cases, you have to charge more money. না, those are good. So other ব্যাপারটা হচ্ছে যে লাস্ট যে কোশ্চেনটা আছে, অনেকেই এই গ্রিন কার্ডের চক্করে এখন গিয়ে কেউ আর ইন্ডিয়া যেতে চাইছে না। এটা কি ঠিক যে লোকজন ভাবছে যে ইন্ডিয়াতে গেলে আর ফিরতে পারবে না যাদের গ্রিন কার্ড প্রসেসিং মধ্যখানে আছে? এটা ফালতু একটা রিউমার ছড়ানো হয়েছে? না, না, এটা ফালতু রিউমার। এটা তবে আমি জানি ডিসেম্বরেতে H1B অনেকে গিয়েছিল দেশে স্ট্যাম্পিং করতে, তারা আটকে গিয়েছিল 3-4 মান্থসের জন্য, বিকজ দেয়ার ওয়াজ দিস ভেটিং থিং স্টার্টেড, সোশ্যাল মিডিয়া ভেটিং। সো অল দিস ডিসেম্বর ডেটস ওয়ার পোস্টপোন টু এপ্রিল. But since then, I haven't heard anything that that anybody got stuck in India, could not come back. সেরকম সেরকম কিছু এখন নিউজ নেই, সেটা হচ্ছে না কিছু। আচ্ছা, সেই জন্য ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা, আরেকটা নতুন যেটা ওরা রুল করলো যে জিসির জন্য এখন ইন্ডিয়া থেকে একমাত্র জিসির অ্যাপ্লিকেশন করা যাবে, ওটা তো পরে আবার শুনলাম রিভার্সাল হলো। এটা একটা লোকের কনফিউশন হয়ে গেছে। আপনি বলবেন এক্স্যাক্টলি কি কেসটা হলো? মানে আদৌ কি তার মানে জিসি আর ইন্ডিয়া থেকে ইউএস থেকে ফাইল করা যাবে না, ইন্ডিয়া থেকেই ফাইল করতে হবে? না, 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 ওটা তো হচ্ছে আপনার দে আর টকিং অ্যাবাউট ফ্যামিলি পিটিশন, এবং কিছু কিছু ক্ষেত্রে মানে অ্যাডজাস্টমেন্ট অফ H1B একদমই ওইটাতে এফেক্টেড নয়। যারা এখানে আছে, যারা এমপ্লয়মেন্ট ভিসা, এটা হচ্ছে ধরুন ফ্যামিলি পিটিশন, কারোর বাবা মা এখানে ঘুরতে এলো,
এইখানে বাবা মার জন্য অ্যাডজাস্টমেন্ট করে দেওয়া হলো। বুঝতে পেরেছেন? যে ছেলেমেয়েরা I-130 করে পুরো অ্যাডজাস্টমেন্ট প্যাকেজ ফাইল করে দিল। সেইটা এরা এভয়েড করার চেষ্টা করছে। বলছে যে, "You have to basically go back to your country and then you wait there, go through the immigration process, go to Mumbai consulate, go through everything there and get your immigrant visa and তো come out." তাহলে যারা মানে H1B তে বা ওয়ার্ক ইয়েতে আছে তাদের কিছু এফেক্ট হবে না। No, no, they are not affected at all. আচ্ছা, Yeah. ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা,